জানি না কতজন এটা বাড়িতে ট্রাই করেছেন, বাট দোকান থেকে তো এটা আমরা নিশ্চয়ই আগে খেয়েছি। বাট এবার থেকে চাইলে আপনারা এই রেসিপিটা ফলো করে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন বাড়িতে, যেখানে টেস্ট হবে দেখবেন একদম দোকানের মতোই। আর অবশ্যই রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ফিশ কবিরাজি। আচ্ছা, এখানে বলে রাখি, ফিশ কবিরাজিটা বানানোর জন্য সবার প্রথমে আপনাদের ফিশ ফ্রাইটা বানিয়ে নিতে হবে। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি ভেটকি মাছ, যেটাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একদম ফিশ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। আর টোটাল আমি এখানে নিয়ে নিয়েছি 10 পিস ভেটকি মাছের ফিলে। এবার এই মাছগুলোকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। আর তার আগে অতি অবশ্যই এরকম একটা পেপার টাওয়াল বা এমনি সুতির কাপড় দিয়ে মাছগুলোকে একটু ড্রাই করে নেবেন, যাতে এর মধ্যে কোনোরকমভাবে জল বা ময়েশ্চার না থাকে। আর ভালো করে ড্রাই হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এর ম্যারিনেশনের জন্য কী কী লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম সব ইজি অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস এখানে আছে। যেমন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম রাফলি ডাইস করে কেটে নিয়েছি। তারই সাথে নিয়ে নিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এছাড়াও আপনাদের লাগবে ধনে পাতা আর পুদিনা পাতা। আর পুদিনা পাতা ধনে পাতার রেশিওটা হলো, যদি আপনারা 2 ভাগ ধনে পাতা নেন তাহলে আপনাদের নিয়ে নিতে হবে 1 ভাগ পুদিনা পাতা। এবার এই সব কিছুকে আপনাদের একে একে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। বাট পেস্ট করার আগে আর কি দিয়ে দিতে হবে দেখে নিন। প্রথমেই দিয়ে দিন সামান্য কয়েকটা আদা স্লাইস, তারই সাথে এরকম রসুনের কোয়া। আমি এখানে 2টো রসুনকে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিতে হবে একটা গোটা লেবুর রস। আর লেবুর রসটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিন অতি অবশ্যই স্বাদ মতো নুন। এছাড়াও টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য সামান্য একটু বিট নুন। আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। আর সবশেষে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। ব্যাস, তারপর কোনো রকম জল না দিয়ে এটাকে একবার ভালো করে পেস্ট করে নিন। যেহেতু পেঁয়াজ আছে তাই এখানে আলাদা করে আপনাদের আর জল দিতে হবে না। দেখবেন ভালো করে পেস্ট করলেই এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। ব্যাস, এবার এই পেস্টটাকে আপনাদের একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। আর ট্রান্সফার করা হয়ে গেলেই তাতে দিয়ে দিন 2টো ডিম আর 2 চা চামচ ময়দা। এটা বেসিক্যালি দিয়ে দিচ্ছি আমি বাইন্ডিংয়ের জন্য। তারপরে এতে মাছগুলো দেওয়ার আগে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন আগে থেকে ড্রাই করে রাখা মাছের ফিলেগুলো। সবকটা মাছের ফিলে দেওয়া হয়ে গেলে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আমি যদিও এর আগে আমার চ্যানেলে ফিশ ফ্রাই অলরেডি করে দেখিয়েছি, যেটার প্রসেসটা প্রায় একই রকম ছিল, কিন্তু এই কবিরাজির জন্য একটু চেঞ্জেস আছে। সেটা আপনারা ওই ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আচ্ছা, এবার দেখুন মাছটা এখন খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। তাই এবার এটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম 30 থেকে 35 মিনিটের জন্য। এটা যদি আপনারা 1 থেকে 2 ঘন্টা রাখতে পারেন তাহলে এর টেস্টটা আরও ভালো আসবে। আর চেষ্টা করবেন এটাকে অতি অবশ্যই ফ্রিজের মধ্যেই রাখার, নাহলে গরমে থাকলে মাছ থেকে অনেকটাই জল ছেড়ে দেবে। কারণ এর মধ্যে আমরা অলরেডি নুন ব্যবহার করে ফেলেছি। আমি ফ্রিজে টোটাল 1 ঘন্টা রাখার পরে এর কভারটা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন মাছের মধ্যে ফ্লেভারটা এখন খুব ভালোভাবে চলে গেছে। আর সাইড থেকে হালকা হালকা একটু জলও ছাড়া শুরু করেছে। তাই সেটাকেই প্রিভেন্ট করার জন্য আমাদের এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। মনে রাখবেন এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আপনাদের ফ্রিজ থেকে বের করে নেওয়ার পরে তারপরেই দিয়ে দিতে হবে, যাতে দেখবেন একবার ভালো করে মাখিয়ে নিলেই যে এক্সট্রা জলটা বেরোছিল সেটা আর বেরোবে না। আর ম্যারিনেশনটা একদম মাছের গায়ে ভালোভাবে লেগে থাকবে। এবার আমরা মাছগুলোকে ভালো করে ক্রাম্ব করে নেবো। আর তার জন্য একটা বাটিতে আমি আগে থেকেই 2-3টে ডিম ভেঙে রেখেছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর গোলমরিচ। ডিমটাকে এইভাবে সিজন করে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নাহলে খাওয়ার সময় দেখবেন নুনটা অনেকটাই কম মনে হবে। আর শুধু ডিমটাকেই নয়, ব্রেড ক্রামে আপনাদের সামান্য একটু নুন মিশিয়ে দিতে হবে। এবার ঠিক আমি যেভাবে করছি সেইভাবেই মাছটাকে ক্রাম্ব করে নেবেন। প্রথমে এই ম্যারিনেশন সমেত মাছটাকে ডাইরেক্টলি দিয়ে দেবেন ব্রেড ক্রামের মধ্যে, যাতে ইনিশিয়ালি এর মধ্যে একটা কোটিং চলে আসে। আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন আমি ডান হাতে মাছটা দিয়ে বাঁ হাত দিয়ে এটাকে ক্রাম্ব করছি। আর ক্রাম্বটা করবেন যখন মাছটাকে এইভাবে ভালো করে প্রেস করে নিতে হবে, তাহলে দেখবেন মাছটা এরকম ফ্ল্যাট হয়ে যাবে। ব্যাস, এবার এটাকে আমাদের মিশিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে একবার ভালো করে কোট করে নিন। তারপর আবার তুলে নিয়ে সেটাকে ব্রেড ক্রামে দিয়ে দিন। আর যখন মাছটাকে তুলে নেবেন ডিম থেকে, সেটা আবার ডান হাত দিয়ে তুলবেন,
তাহলে দেখবেন বাঁ হাতটা সবসময় ড্রাই থাকবে, কারণ দুটো হাতেই যদি ম্যারিনেশন বা ডিমটা লেগে থাকে তাহলে যখন আবার নেক্সট ব্যাচটা তৈরি করবেন সে সময় দেখবেন ব্রেড ক্রাম্ব অনেকটাই নষ্ট হবে। তাই একটা হাত সবসময় ড্রাই রাখারই চেষ্টা করবেন। আর ফিশ কবিরাজির জন্য আপনাদের ডবল কোটিং করতে হবে না, সিঙ্গেল কোটিং করলেই হবে। আর ভালো করে এটা ক্রাম করা হয়ে গেলে এরকম একটা ছুরি বা চপারের মাধ্যমে এটাকে একটু চৌকো শেপ দিয়ে দিন। যেটা করা খুবই সিম্পল, আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কত সহজেই করা যায়। আর একবার এরকম ইভেন শেপ চলে আসলেই রেখে দিন এটাকে একটা ট্রের মধ্যে। আশা করি তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজেই ফিশ ফ্রাইটা বানিয়ে নেওয়া গেল। এবার একে একে আমি একই পদ্ধতিতে বাকি ফিশ ফ্রাইগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের এখনো কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otanurannakar.com থেকে, যেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্কটা আমি যদিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার একটা এরকম বড় পাত্রে আমি তেল নিয়ে নিয়েছি ফিশ ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য। একটু যদি বড় পাত্র হয় তাহলে দেখবেন একে যে লেয়ারটা আমরা কবিরাজির জন্য দেবো সেটা খুব ভালোভাবেই দেওয়া যায়। বাড়িতে যদি ছোট কড়াই থাকে তাতেও অসুবিধে নেই, আপনারা সেটাতে ইজিলি করতে পারবেন। বা সেক্ষেত্রে বলে রাখি লেয়ারটা একটু কমই হবে, বাট টেস্টের কোনো রকম ডিফারেন্স হবে না। আর ফিশ ফ্রাইগুলো ভাজার সময় অতি অবশ্যই তেলের টেম্পারেচারটা আপনাদের একটু মিডিয়ামই রাখতে হবে। আর তারপর যখনই দেখবেন ফিশ ফ্রাইগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে, আপনা আপনি দেখবেন ওপরে এইভাবে ভেসে উঠবে। ব্যাস তখন এটাকে তুলে নিয়ে এইভাবে একটা পাত্রে আপনাদের রেখে দিতে হবে, কারণ ডিমের লেয়ারটা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে আবার তেলের মধ্যে দেবো। এবার কবিরাজির জন্য ডিমের যে লেয়ারটা বানাতে হয় তার জন্য ডিমের মধ্যে কী কী দিয়ে দিতে হবে দেখে নিন। প্রথমে একটা বাটিতে আমি 5টা ডিম আগে থেকেই ভেঙে রেখেছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তারপর তারই সাথে দিয়ে দিন হাফ চা চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ ময়দা। আর তারপর একটা হুইস্কের মাধ্যমে আপনারা ভালো করে এটাকে একবার মিশিয়ে নিন। ডিমের লেয়ারটা একদম দোকানের মতো করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো এই ডিমটাকে মিশিয়ে নেওয়ার পরে একবার রেস্টিংয়ে রাখতে হবে। 20 থেকে 25 মিনিট রেস্টিংয়ে রাখলেই দেখবেন ডিমটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে কবিরাজির জন্য। দেখুন 20 থেকে 25 মিনিট পরে এইভাবে একবার চেক করে নেবেন তেলে দেওয়ার আগে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আঙুলের মাধ্যমে এভাবে নিচ থেকে ওপরে তুলেই দেখবেন এরকম একটা সুতোর মতো তৈরি হচ্ছে। আর এইরকম যদি না হয় তাহলে ডিমটাকে আপনাদের আরও কিছুক্ষণ রেস্টিংয়ে রাখতে হবে। আর এটা তেলে ছাড়াটাও খুবই সিম্পল, জাস্ট এইভাবে আঙুলের জাস্ট ডগাটা দিয়ে এইভাবে তেলের মধ্যে ছড়াতে থাকুন। প্রথম একবার দুবার প্রবলেম হলো, ঘাবড়াবেন না, 3-4 বার করলেই দেখবেন এটা একদম সরবরাহ হয়ে যাচ্ছে আর এরকম ইজিলি করা যাচ্ছে। লেয়ারটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু মোটা আসছে না। আর তেলের টেম্পারেচারটা এই সময় মিডিয়ামই রাখতে হবে আপনাদের, খুব বেশি হাই নয় আবার খুব বেশি লো করলে দেখবেন বাবলস চলে আসবে। 5টা ডিমে মোটামুটি আপনারা 6 থেকে 7টা কবিরাজি ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর লেয়ারটা চেষ্টা করবেন এইভাবে সব দিকেই ছড়িয়ে দেওয়ার, যাতে ফিশ ফ্রাইটা দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে ফোল্ড করতে পারি। আর ভালো করে এরকম একটা লেয়ার চলে আসলেই দিয়ে দিন এর মধ্যে সামান্য একটু ধনেপাতা। তারপর যে ফিশ ফ্রাইগুলো আমরা অলরেডি ফ্রাই করে রেখেছিলাম সেটাকে এই ডিমের মধ্যেই চুবিয়ে ডাইরেক্টলি এর মধ্যে দিয়ে দিন। আর দেওয়ার পরে প্রথমে এই যে পিছনের দিকটাকে সেটাকে এইভাবে ফোল্ড করে দিন। তারপর সাইড দুটো ফোল্ড করে ঠিক আমি যেভাবে ফোল্ড করছি সেইভাবে এটাকে ভালো করে মুড়ে দিন। ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আপনাদের দোকানের মতো ফিশ কবিরাজি। আর অবশ্যই এই দুদিকটাই আপনাদের ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবারে একই পদ্ধতিতে আমি আপনাদের আরও একটা করে দেখাচ্ছি।
আশা করি পুরো রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়নি। আশা করি এবার থেকেই চলে বাড়িতে এটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এছাড়াও আরও অন্য কোনো রেসিপি যদি আপনাদের রিকোয়েস্ট থাকে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।